আসসালামু আলাইকুম। আজকে আলোচনা হচ্ছে গুণগত রসায়ন। গুণগত রসায়ন। আর গুণগত রসায়নের আমরা ২ টি পার্ট, ২ টি অংশে বিভক্ত করতে পারি। এখান থেকে ২ টি সিকিউ আসে। কয়টি সিকিউ আসে? ২ টি সিকিউ আসে। একটা সিকিউ আসে তোমার একবার ১ম এর মডেলগুলো থেকে, মডেল, তারপরে তোমার হচ্ছে আ বা কোয়ান্টাম নাম্বার, কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? কোয়ান্টাম সংখ্যা আর নীতি যেগুলো আছে, নীতি এবং বর্ণালী, বর্ণালী। এই সবগুলো মিলিয়ে তুমি একটা সিকিউ পাবা। একটি কোয়েশ্চেন পাবা। আর আরেকটা সিকিউ আসে খুব অল্প পড়া পড়লেই তুমি আরেকটা সিকিউ পাবা। সেটা হচ্ছে তোমার কেআইপি ও কেএসপির ম্যাথগুলো। আমরা বলতে পারি অদক্ষেপ পড়বে কি পড়বে না। ঠিক আছে? তো ওই যে অদক্ষেপের ম্যাথগুলো, হ্যাঁ? এখানে সম-আয়ন প্রভাবের একটা ব্যাপার-স্যাপার আছে। ঠিক আছে? এটার সাথে আরেকটা বিষয় রিলেটেড সেটা হচ্ছে আয়ন শনাক্তকরণ। আয়ন শনাক্তকরণ। এই সবগুলো থেকে আমরা কয়টা সিকিউ পাবো? ১ টা। আর ওইদিকে শুধু কেআইপি, কেএসপি পড়েই আমরা কয়টা পেয়ে যাবো? ১ টা। যেহেতু এখানে অল্প পড়েই একটা সিকিউ পেয়ে যাবো, তো আগে এটাকে কভার করি, হ্যাঁ? তো আজকের ক্লাসটা যারা দেখবা ভালো করে, তারা একটা সিকিউ পেয়ে যাবা ইনশাআল্লাহ। খুব মনোযোগের সাথে ক্লাসটা দেখবা, যেন একটা সিকিউ পেয়ে যাও। তো আজকে আমরা কেআইপি, কেএসপি নিয়ে আলোচনা করব, হ্যাঁ? তো কেআইপি, কেএসপি নিয়ে আলোচনার আগে আমরা চলো একটু এখানে অবশ্য অনেকগুলো আলোচনা আছে। আলোচনা একবারে কম এরকম না। বেশ কিছু টপিক এখানে আমরা আলোচনা করব। একটা হচ্ছে এখানে আমরা দ্রাব্যতা নিয়ে আলোচনা করব। দ্রাব্যতা। তারপর হচ্ছে ক্যালাস করবে কিনা। ক্যাল বা ক্যালাসের পরিমাণ। ক্যালাসের পরিমাণ। ক্যালাসের পরিমাণ বের করার ম্যাথ করব। তারপরে হচ্ছে দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতার গুণফল এটা নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে আয়নিক গুণফল, অবশ্য আগে আয়নিক গুণফল নিয়ে আলোচনা করব। আয়নিক গুণফল, তারপরে দ্রাব্যতা গুণফল নিয়ে আলোচনা করব। এরপরে অদক্ষেপ পড়বে কি পড়বে না সেই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। অদক্ষেপ পড়বে কিনা, পদক্ষেপ পড়বে কিনা এই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব এবং সর্বশেষ আমরা আলোচনা করব হচ্ছে সম আয়ন প্রভাব। সম আয়ন প্রভাব এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো এই যে এই টপিকগুলো নিয়ে মূলত আজকের ক্লাসটা, তার মানে একটা লম্বা ক্লাস হতে যাচ্ছে কিন্তু। ভালোই লম্বা একটা ক্লাস তুমি এখন পাবা। তো যারা দেখছো ক্লাসটা দেখবা তারা পুরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। এই টপিকগুলো পড়লে তুমি এখান থেকে একটা সিকিউ পেয়ে যাবা। ঠিক আছে? একটা সিকিউ এর জন্য তো এতটুকু কষ্ট করাই লাগবে। একটা সিকিউ। ওকে? একটা সিকিউ মানে ১০ মার্কস। ১০ মার্কস না আসলে ৭ মার্কস কারণ ক, খ অন্য জায়গা থেকে আসবে। প্রথমে আসি আমরা দ্রাব্যতা নিয়ে আলোচনা করি। দ্রাব্যতা কাকে বলে? দ্রাব্যতা কাকে বলে? কাকে বলে দ্রাব্যতা? দ্রাব্যতা হচ্ছে দ্রবীভূত করতে পারার ক্ষমতা। দ্রবীভূত করতে পারার ক্ষমতা। ঠিক আছে? তো অথবা দ্রবীভূত হওয়ার ক্ষমতা। দ্রবীভূত হওয়ার ক্ষমতা আমরা এটাকে এভাবে বলতে পারি। অবশ্যই দ্রাব্যতাটা তাপমাত্রার সাথে রিলেটেড। তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়ে। এজন্য আমাদের সংজ্ঞার মধ্যে নির্দিষ্ট তাপমাত্রায় কথাটা বলতে হবে। নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় ১০০ গ্রাম দ্রাবককে ১০০ গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে। কি দ্রবণে পরিণত করতে? সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে। সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে। পরিণত করতে যত গ্রাম দ্রবের প্রয়োজন। ১০০ গ্রাম দ্রাবককে, কতটুকু দ্রাবককে? ১০০ গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যত গ্রাম দ্রবের প্রয়োজন। যত গ্রাম দ্রবের প্রয়োজন। তাকে কি বলে? তাকে দ্রাব্যতা বলে। তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। তুমি আরো ক্লিয়ারলি বলতে পারো তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। ওই দ্রবের দ্রাব্যতা বলে। একটু খেয়াল করে দেখো
এখানে কয়েকটা বিষয় যে 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যত গ্রাম দ্রবের প্রয়োজন তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। ঠিক আছে, ওই সংখ্যাটাকে ওই দ্রবের কি বলা হয়? দ্রাব্যতা বলা হয়। তো এখানে একটা বিষয় হচ্ছে যে সম্পৃক্ত দ্রবণ বিষয়টা কি, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব আমাদের দ্রবণের প্রকারভেদগুলো নিয়ে। তো এখানে যেটা দেখলাম যে 100 গ্রাম দ্রাবককে আমি যদি সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যাই তাহলে যত গ্রাম দ্রবের প্রয়োজন হয় তাকে বলা হয় কি? দ্রাব্যতা। আমি যদি এক কথায় বলি সম্পৃক্ত দ্রবণ কি? সম্পৃক্ত দ্রবণ হচ্ছে ওই দ্রবণ, ধরো আমি 1 গ্লাস পানি নিলাম, 1 গ্লাস পানির মধ্যে আমি 1 চিমটি চিনি দিলাম, এটা মিশে যাবে। কি হবে? এটা মিশে যাবে। 1 গ্লাস পানির মধ্যে 1 গ্লাস পানির মধ্যে 1 চিমটি চিনি কি হবে? মিশে যাবে। তখন এটাকে বলা হয় অসম্পৃক্ত দ্রবণ। এখন তুমি চিনি দিচ্ছ, পানির মধ্যে চিনি দিচ্ছ আর মিশাচ্ছ। একটা লেভেলে এসে না আর একটা দানাও যদি তুমি চিনি দাও ওটা আর মিশবে না, তলানিতে পড়ে যাবে। ওই যে অবস্থাটা দ্রবণের, এটাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। দ্রবণের ওই অবস্থাটাকে বলা হয় কি? সম্পৃক্ত দ্রবণ, যখন আর তার মধ্যে একটা দানাও মিশানো যাবে না। অর্থাৎ একটা পানির সর্বোচ্চ যতটুকু ধারণ ক্ষমতা তুমি যদি তার মধ্যে ততটুকুই দাও তখন সেটাকে বলা হবে সম্পৃক্ত অবস্থা। এটা শুধু পানির ক্ষেত্রে না, সব কিছুর ক্ষেত্রে। তোমার পেটের সর্বোচ্চ যতটুকু ধারণ ক্ষমতা তুমি যদি তার মধ্যে ততটুকুই দিয়ে দাও তখন তোমার পেটটা হয়ে যাবে সম্পৃক্ত পেট। ব্যাপারটা কি বুঝছো? আর এর আগের অবস্থাটাকে বলা হবে কি? অসম্পৃক্ত পেট। আর এর পরের অবস্থাটাকে, অর্থাৎ যতটুকু ভরার কথা এর চাইতে তুমি যদি আরো বেশি দিয়ে দাও তখন সেটাকে বলা হবে অতিপৃক্ত পেট। সেমভাবে অতিপৃক্ত দ্রবণ হবে কখন? যখন একটা তোমার একটা কিছু পরিমাণ পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা যতটুকু, পানির ধারণ ক্ষমতা মানে 1 গ্লাস পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা যতটুকু তার চাইতেও তুমি যদি বেশি দিয়ে দাও তাহলে সেটাকে কি দ্রবণ তৈরি করবে? অতিপৃক্ত দ্রবণ তৈরি করবে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা সম্পৃক্ত দ্রবণ কথাটা বুঝলাম এবং দ্রাব্যতার সংজ্ঞাটাও বুঝলাম। এখান থেকে আমি একটু দ্রাব্যতার একটা সূত্র বানাই নিই, তারপর সেটা দিয়ে আবার ম্যাথ করব। হ্যাঁ, সূত্র বানাবো না, আসলে দেখাবো। খেয়াল করো, আমি একটু এখানে একটা বিষয় দেখাই যে দ্রবণ জিনিসটা অনেকের মাথায় থাকে না। দ্রবণ মানে কি? দ্রাবকের সাথে যদি আমি দ্রব যোগ করি তখন কি পাই? দ্রবণ পাই। তোমরা এটা একবার একটা সিম্পল উদাহরণ যদি আমরা দেখি, শরবত হচ্ছে একটা দ্রবণ। শরবত কি? একটা দ্রবণ। এন্ড শরবতের মধ্যে আমি যদি, শরবতের মধ্যে আসলে কি থাকে? পানি থাকে। পানিটা হচ্ছে দ্রাবক। আর এই পানির মধ্যে তুমি যদি চিনি মিশাও তাহলে চিনিটা হচ্ছে কি? দ্রব। যাকে মিশাবা সে হচ্ছে দ্রব, যার মধ্যে মিশাবা সে হচ্ছে দ্রাবক। আর এই দুটার মিক্সারের ফলে, মিশ্রণের ফলে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে দ্রবণ। ক্লিয়ার? তাহলে এখান থেকে খেয়াল করো তো, ধরো যদি দ্রবণের পরিমাণটা যদি বড় হাতের এম হয় এবং দ্রবের পরিমাণটা যদি ছোট হাতের এম হয় তাহলে আমাকে বলো তো দ্রাবক সমান সমান কি হবে? দ্রাবক সমান সমান কি হবে? এই দ্রবটাকে যে, হ্যাঁ, দ্রব দ্রবণ মাইনাস দ্রব, যেটাকে আমরা আবার কিভাবে লিখতে পারি? দ্রাবক সমান সমান আমরা লিখতে পারি বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম। এ পর্যন্ত কি তুমি বুঝছো? চোখ যেন এখান থেকে না সরে, হ্যাঁ, এদিক সেদিক তাকানো যাবে না। তো এম মাইনাস এম, ঠিক আছে? আচ্ছা, এটা কিসের পরিমাণ রে? এটা হলো দ্রাবক। এটা কি? দ্রাবক। এতটুকু, এটা হলো দ্রাবক। এতটুকু দ্রাবকের মধ্যে, সরি, এই যে এতটুকু দ্রবণের মধ্যে কি পরিমাণ দ্রব আছে? এম পরিমাণ। অথবা আমরা বলতে পারি এই যে দ্রাবকটা আছে এতটুকু দ্রাবকের মধ্যেও দ্রব কতটুকু আছে? এম পরিমাণ। এতটুকু দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে কতটুকু দ্রবের প্রয়োজন হয়? এম পরিমাণ দ্রবের প্রয়োজন হয়। ঠিক আছে? এতটুকু দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে কতটুকু দ্রবের প্রয়োজন হয়? এম পরিমাণ। এটা কি দ্রাবকের পরিমাণ না? আচ্ছা, তো আমরা একটু এই কথাটাকে লিখি, এম মাইনাস এম এত গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে দ্রবের প্রয়োজন কত গ্রাম? এম গ্রাম। এম গ্রাম। ঠিক আছে? তাহলে 1 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে দ্রবের প্রয়োজন কত হবে? এম বাই এত গ্রাম। আর আমাদের সংজ্ঞার মধ্যে কি বলছিলাম? যে 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে দ্রবের প্রয়োজন কত হবে? এই 100 দিয়ে কি হবে? গুণ হবে না রে? এম ইন্টু 100 বাই বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম। এটাকে আমরা লিখতে পারি। আর এটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত দ্রাব্যতা।
তাহলে দ্রাব্যতা সমান কি হবে 100 m বাই বড় হাতের m মাইনাস ছোট হাতের m। এটাই হচ্ছে কি দ্রাব্যতার সূত্র। এটা দিয়েও আমরা কিছু ম্যাথ পাই, মাঝে মাঝে এটা দিয়ে ম্যাথ আসে। কথা কি বুঝতে পেরেছো? এটা হচ্ছে দ্রাব্যতা। আসতেছি বাচ্চা, এইটা হচ্ছে দ্রাব্যতা বের করার ছোট্ট একটা সূত্র, যেটা দিয়ে আমাদের কিছু ম্যাথ আসে। এটা দিয়ে খুব বেশি আসে না, কেআইপি কেএসপি দিয়ে একবার অহরহ আসে। এটা দিয়ে মাঝে মাঝে আসে। তো মাঝে মাঝে যেহেতু আসে একটু আলোচনা করিয়ে নিই, তারপরে কেআইপি কেএসপিতে যাই। নাকি এর আলোচনা পরে করব? আচ্ছা, এটার আলোচনা আমরা পরেই করি, এটাকে আপাতত এইভাবে রেখে দিচ্ছি। ঠিক আছে, এটা দিয়ে আমাদের কিছু ম্যাথ পাবো, এটার আলোচনা আমরা পরে করব। আমরা কেআইপি কেএসপিতে চলে যাই, তারপরে আমরা এটার আলোচনা করব। হ্যাঁ, এখন আসো আমরা আলোচনা করবো হচ্ছে ওই যে আমরা 3টা দ্রবণ পাইছিলাম, তাই না? আচ্ছা, দ্রবণগুলো পরে আলোচনা করি, আমরা একবারে দ্রাব্যতার গুণফল নিয়ে আলোচনা করি। দ্রাব্যতার গুণফল, দ্রাব্যতার গুণফল, দ্রাব্যতার গুণফল জিনিসটা কি পাচ্ছ? আর আয়নিক গুণফল জিনিসটা কি? আগে আয়নিক গুণফল, তারপরে দ্রাব্যতার গুণফল। আয়নিক গুণফল জিনিসটা কি? আয়নিক গুণফল কাকে বলে? কোনো দ্রবণে, অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণে দ্রবীভূত আয়নদ্বয়ের ঘনমাত্রা গুণফলকে বলা হয় আয়নিক গুণফল। খুবই সিম্পল একটা জিনিস, নির্দিষ্ট তাপমাত্রায়। বলতো কি বললাম? কোনো দ্রবণে দ্রবীভূত, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণে দ্রবীভূত কাদের গুণফলকে? আয়নদ্বয়ের কিসের গুণফলকে? আয়নদ্বয়ের ঘনমাত্রার গুণফলকে। ঘনমাত্রার গুণফলকে বলা হয় দ্রাব্যতার গুণফল। গুণফলকে বলা হয় দ্রাব্যতার গুণফল। ঠিক আছে, দ্রাব্যতার গুণফল। খেয়াল করো, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণে দ্রবীভূত আয়নদ্বয়ের ঘনমাত্রা গুণফলকে কি বলা হয়? দ্রাব্যতার গুণফল। জিনিসটা কি আমরা একটু চলো দেখি। ধরো একটা আমরা যৌগ নিচ্ছি, হলো সোডিয়াম ক্লোরাইড। এই যৌগটা, এই যে লবণটা, এটাকে যদি আমি পানির মধ্যে মিশাই একটা দ্রবণ বানাই, তাহলে সে আয়নে রূপান্তরিত হবে না? আর সে জলীয় দ্রবণে কিসে রূপান্তরিত হবে? সোডিয়াম প্লাস এবং কি তৈরি হবে? ক্লোরিন মাইনাস, অর্থাৎ দুইটা আয়নে রূপান্তরিত হবে। তাহলে এদের এদের যদি আমি আয়নিক গুণফল বের করতে যাই, আয়নিক গুণফলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? কেআইপি দ্বারা প্রকাশ করি। আয়নিক প্রোডাক্ট, আয়নিক প্রোডাক্ট। আয়নিক গুণফলকে কি দ্বারা প্রকাশ করা হয়? কেআইপি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এর কেআইপি কি হবে? এর আয়নিক প্রোডাক্টটা কি হবে? এর আয়নিক প্রোডাক্ট হবে, এর যে দুইটা আয়ন আছে, একটা আয়ন হলো সোডিয়াম আর একটা আয়ন কি? ক্লোরিন। এদের আয়ন দ্বয়ের ঘনমাত্রার গুণফল। ঘনমাত্রা বোঝানোর জন্য আমরা কি ইউজ করে থাকি? থার্ড ব্র্যাকেট। তাহলে খেয়াল করো, সোডিয়াম প্লাস হলো একটা আয়ন, এর ঘনমাত্রা ইন্টু ক্লোরিন মাইনাস আরেকটা আয়নের ঘনমাত্রা গুণফল। ব্যাপারটা কি তুমি বুঝছো? আচ্ছা, তো আয়নিক গুণফল কাকে বলে? কোনো দ্রবণে দ্রবীভূত আয়নদ্বয়ের ঘনমাত্রার গুণফলকে বলা হয় কি? আয়নিক গুণফল, যাকে কেআইপি দ্বারা প্রকাশ করা হয়। আমরা আরো একটা যৌগের আয়নিক গুণফল দেখি, অন্য একটা যৌগের আয়নিক গুণফল আমরা দেখি। ধরো আমি তোমাকে একটা যৌগ দিলাম, সেটা হচ্ছে ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড। ঠিক আছে, অথবা আমরা ধরো অ্যালুমিনিয়াম সালফেট নিই। হ্যাঁ, অ্যালুমিনিয়াম সালফেট। এই যে যৌগটা আছে, এই যৌগটা আমরা কি বের করব? কেআইপি বের করব। এখন যে যৌগেরই তুমি কেআইপি বের করবে, অবশ্যই তাকে আয়নে রূপান্তর করতে হবে, কারণ আমাদের কেআইপি মানে কি? আয়নদের ঘনমাত্রার গুণফল। তো তুমি যে যৌগের কেআইপি বের করবা, তাকে কিসে রূপান্তর করতে হবে? আয়নে। আয়নে রূপান্তর করাটা কিন্তু পারতে হবে। আর সেটা কিভাবে করব? দেখো, এখানে দুইটা আয়ন আছে, একটা হচ্ছে এটা তো ধনাত্মক আয়ন, আর এটা কি? ঋণাত্মক আয়ন। তো আমরা যখন এখানে এখানে ভাঙবো, খেয়াল করো, এই যে 2 হলো অ্যালুমিনিয়ামের সংখ্যা। একটা শর্টকাট বলে দিই, এর মধ্যে তোমার যদি বেসিক জানা থাকে যে অ্যালুমিনিয়ামের চার্জ কত, তাহলে তো আর শর্টকাটের দরকার নাই। আর যদি জানা না থাকে, কখনো ভুলে যাও, তাহলে এটা শর্টকাটটা হলো, ধরো অ্যালুমিনিয়ামের চার্জ কোনটা হবে? অ্যালুমিনিয়ামের চার্জ হলো এটার সাথে যে সহগটা আছে, এটার সাথে যেটা আছে সেটা হলো সংখ্যাটা আছে, এটা হলো তার অ্যালুমিনিয়ামের চার্জ। অর্থাৎ অ্যালুমিনিয়ামের সাথে যে 2টা আছে, এটা তার নিজের সংখ্যা, কিন্তু আরেকজনের চার্জ।
আর সালফেটের সাথে যে 3টা আছে এটা হলো তার নিজের সংখ্যা কিন্তু আরেকজনের চার্জ। তাহলে অ্যালুমিনিয়ামের সংখ্যা কত? 2 আর অ্যালুমিনিয়ামের চার্জ কত? 3। সেমভাবে সালফেটের সংখ্যা কত? 3 কিন্তু সালফেটের চার্জ কত? 2। বাম পাশেরটা চার্জ অলওয়েজ ধনাত্মক, ডান পাশেরটা চার্জ অলওয়েজ ঋণাত্মক। বাম পাশ ধনাত্মক, ডান পাশ ঋণাত্মক। তাহলে খেয়াল করো অ্যালুমিনিয়ামের সংখ্যা কয়টা আছে? 2টা। আর অ্যালুমিনিয়ামের চার্জ কত? 3। আর এই যে বাম পাশেরটা কি হবে? ধনাত্মক। প্লাস সালফেট কয়টা আছে রে? 3টা। সালফেট আর সালফেটের চার্জ কত? 2। যেহেতু এটা ডান পাশে, এটা ডান পাশে, ডান পাশেটা কি হয়? মাইনাস। ঠিক আছে? তো ওর যদি আমি কেআইপি বের করতে যাই, ওর কেআইপি কি হবে বাচ্চা? ওর কেআইপি হবে আয়নদের ঘনমাত্রা গুণফল। একটা আয়ন হলো অ্যালুমিনিয়াম 3+। আর এই যে সহগ যেটা থাকে এটা অলওয়েজ কোথায় যাবে? পাওয়ারে। ইনটু সরি, সহগটা তো 2। সহগ হচ্ছে 2। মনে রাখবে এখানে চার্জের কিন্তু কোনো ভূমিকা নাই। পাওয়ারের ক্ষেত্রে চার্জের কোনো ভূমিকা নাই। তারপরে কত? সালফেট। সালফেট কত পাচ্ছ? সালফেটের ইয়া কত? চার্জ হলো 2-, তাই না? আর তার সংখ্যা কত? 3। এটা যাবে পাওয়ারে। এটা কি তুমি বুঝতে পেরেছো? তাহলে তুমি যে কোনো একটা যৌগের কেআইপি বের করতে পারবা না? আচ্ছা, এই ছিল হচ্ছে আয়নিক গুণফল। এখন আসি দ্রাব্যতার গুণফল কাকে বলে। আমরা এই যে আয়নিক গুণফলের যে সংখ্যাটা দ্রাব্যতার গুণফলেরও সেম সংজ্ঞায়, শুধু একটু জায়গায় চেঞ্জ হবে, একটু জায়গায় চেঞ্জ হবে। তো এখানে এই যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণে আগে কি ছিল? কোনো দ্রবণ ছিল আয়নিক গুণফলের সময়। আর দ্রাব্যতার গুণফলের সময় যে কোনো দ্রবণ হবে না। দ্রাব্যতার গুণফলটা শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে রিলেটেড। সম্পৃক্ত দ্রবণে খেয়াল করে দেখো, আগের যা সংখ্যাটা ছিল যে কোনো দ্রবণে, যে কোনো দ্রবণে আয়নদ্বয়ের ঘনমাত্রার গুণফলকে বলা হয় আয়নিক গুণফল। কিন্তু শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের আয়নদ্বয়ের ঘনমাত্রার গুণফলকে বলা হয় দ্রাব্যতার গুণফল। তার মানে দ্রাব্যতার গুণফল আর আয়নিক গুণফল কিন্তু একই জিনিস। কোন যায় কোন অবস্থায়? সম্পৃক্ত অবস্থায়। সম্পৃক্ত অবস্থায় আয়নিক গুণফল যে কথা, দ্রাব্যতার গুণফল একই কথা। ব্যাপারটা কি বুঝছো? আচ্ছা, তো নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণে দ্রবীভূত আয়নদ্বয়ের ঘনমাত্রার গুণফলকে বলা হয় দ্রাব্যতার গুণফল। আর দ্রাব্যতার গুণফলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এটাকে আমরা কেএসপি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? কেএসপি দ্বারা প্রকাশ করি। তো চলো আমরা একটু এটা নিয়ে কথা বলি। কেএসপিটা আমরা কিভাবে বের করব, হ্যাঁ সেটা নিয়ে একটু কথা বলি। ধরো আমাদের আগে যে যৌগ দুটো দেখেছিলাম আমরা, সোডিয়াম ক্লোরাইড। অবশ্যই আয়নিক গুণফল হোক আর দ্রাব্যতার গুণফল হোক, এদেরকে আয়নে রূপান্তর করতেই হবে। কারণ আমাদের সংজ্ঞার মধ্যেই বলা আছে যে আয়ন দ্বয়ের ঘনমাত্রার গুণফল। তার মানে আয়নগুলোকে বের করতে হবে, তাদের ঘনমাত্রা বানাতে হবে। এটাকে যে আমি সোডিয়াম প্লাস পাই আর কি পাই রে? ক্লোরিন মাইনাস। তাহলে আমাকে দেখো তো এখানে এটা যদি আমরা কেএসপি বের করতে যাই, কেএসপি বের করতে যাই, এই কেএসপি বের করতে গেলে না আগেরটার ক্ষেত্রে কোনো ঝামেলা ছিল না, যা ছিল তাই বসিয়ে দিয়েছি। কিন্তু কেএসপির ক্ষেত্রে আমরা দ্রাব্যতা হিসাব করব। আমরা ধরে নিব যে এই সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হলো এস। মনে রাখবে একটা যৌগের দ্রাব্যতা যা, তার আয়নগুলোর দ্রাব্যতাও কি তাই। আর আয়নের দ্রাব্যতা যে কথা, আয়নের ঘনমাত্রা একই কথা। কেআইপির মধ্যে কিন্তু আমাদের এস ইউজ হয় নাই, কেএসপির মধ্যে কি ইউজ হবে? দ্রাব্যতা ইউজ হবে। ঠিক আছে? তো একটু শর্টকাটে মনে রাখতে পারো কেএসপির মধ্যে এস আছে, সুতরাং তার আমরা মানগুলো বের করবো কি দিয়ে? এস দিয়ে, মানে দ্রাব্যতা দিয়ে। মনে থাকবে? তো কেএসপি মানে কি রে? আয়ন দ্বয়ের ঘনমাত্রা গুণফল। আয়নগুলা কি কি আছে? সোডিয়াম প্লাস ইনটু ক্লোরিন মাইনাস। ঠিক আছে? আর এই যে সোডিয়াম প্লাসের দ্রাব্যতা কত? এস। ক্লোরিন মাইনাসের দ্রাব্যতা কত? এস। দ্রাব্যতা যে কথা, তাদের ঘনমাত্রা একই কথা। আমরা বলতে পারি সোডিয়াম প্লাসের ঘনমাত্রা কত? এস। আবার ক্লোরিন মাইনাসের ঘনমাত্রাটাও কত? এস। তাহলে আমরা কি লিখতে পারি? এস ইনটু এস, মানে কি হচ্ছে এস স্কোয়ার। এটা কি? কেএসপি। আর কেএসপি সোডিয়াম ক্লোরাইডের কেএসপি। ব্যাপারটা কি বুঝছো? আমরা যদি আরো একটা করি, যেটা একটু আগে আমরা করেছিলাম অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে, এদিকে তাকাও। অ্যালুমিনিয়াম Al2SO4 এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? 2 অ্যালুমিনিয়াম 3+ প্লাস 3 সালফেট 2-। হুম? তাহলে এখানে কি হবে বাবুন? অবশ্যই এটা দ্রাব্যতা ধরতে হবে। তাহলে এটা যদি আমরা দ্রাব্যতাটাকে ধরি, তুমি আলাদা এটাকে সুন্দর করে সাজাইতেও পারো বা এরকম আমার মতো শর্টকাটেও লিখতে পারো। এই অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা যদি এস হয়, তাহলে অ্যালুমিনিয়ামের দ্রাব্যতা কত? একটা অ্যালুমিনিয়ামের দ্রাব্যতা এস, যেহেতু অ্যালুমিনিয়াম দুইটা আছে, 2s। একটা সালফেটের দ্রাব্যতা এস, কিন্তু সালফেট কয়টা আছে? 3টা। এই জন্য তার দ্রাব্যতা কি হবে? 3s। এটা তো কেপিকেসিতে পাচ্ছ।
এটা কি বুঝছো নাকি বুঝো নাই? তাহলে ওর আমরা কি বের করতে যাবো রে? ওর আমরা কেএসপি বের করব। কেএসপি মানে কি? আয়ন দ্বয়ের ঘনমাত্রার গুণফল, অ্যালুমিনিয়াম 3+ হোল স্কয়ার ইন্টু সালফেট 2- হোল কিউব। তো খেয়াল করো, অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা কত? এটা। সালফেট 2- এর ঘনমাত্রা কত? এটা। অর্থাৎ যার ঘনমাত্রা যত সেটা আমরা লিখে ফেললাম। অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা হলো 2s আর পাওয়ার কত? 2 ইন্টু সালফেটের ঘনমাত্রা হলো 3s আর পাওয়ার কত? 3। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? এখানে পাচ্ছি 4s স্কয়ার ইন্টু এখানে কত পাচ্ছি? 27s কিউব। দুইটাকে গুণ করলে আমরা কত পেয়ে যাই? আমরা পেয়ে যাচ্ছি হলো কেএসপি সমান 108 s টু দি পাওয়ার 5। মাথায় ঢুকছে কি এটা? 108 s টু দি পাওয়ার 5। এটা আমরা কি পেয়ে গেলাম তাহলে? কেএসপি পেয়ে গেলাম। কারণ এই কেএসপির মধ্যে না তোমাকে কি করবে? ওরা যদি দ্রাব্যতা দিয়ে দেয়, মানে এস এর মানটা দিয়ে দেয়, তোমাকে কেএসপি বের করতে বলবে, অথবা তারা যদি কেএসপি দিয়ে দেয় তোমাকে কি বের করতে বলবে? দ্রাব্যতা বের করতে বলবে। ব্যাপারটা কি বুঝছো? আচ্ছা, দ্রাব্যতা বের করতে বলে ওরা আরো একটা জিনিস বের করতে বলতে পারে। ওরা তোমাকে কেএসপি দিয়ে দিছে। কি দিয়ে দিছে? কেএসপি। কেএসপি দিয়ে বলবে কি যে শুধুমাত্র অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা বের করো। কার ঘনমাত্রা? অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা। এখন তুমি যদি মানে অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা বলবে, তো অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা তুমি যদি বের করতে চাও, এদিকে তাকাও, অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা তুমি যদি বের করতে চাও তাহলে কি হবে বুঝছি? অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা বের করতে গেলে আগে তোমাকে এস বের করতে হবে, কারণ অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা মানে কি রে? ওর ঘনমাত্রা মানে 2s। তাহলে আগে এস বের করতে হবে। আগে এস বের করার পর তারপর সেটাকে 2 দিয়ে গুণ করলে তুমি কি পেয়ে যাবা? অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা পেয়ে যাবা। আবার তোমাকে যদি সালফেটের ঘনমাত্রা বের করতে বলে, এস বের করে সেটাকে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে গুণ করে তোমাকে কি বের করতে হবে? সালফেটের ঘনমাত্রা। তাহলে প্রশ্নের মধ্যে কি চাইতে পারে? প্রশ্নের মধ্যে তোমাকে কেএসপি দিয়ে দিল, দিয়ে ওই যৌগটার মানে অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা চাইতে পারে, অথবা অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা চাইতে পারে, অথবা সালফেটের ঘনমাত্রা চাইতে পারে। ব্যাপারটা কি তুমি বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা, একটা ম্যাথ আমরা এরকম দেখে ফেলি, কারণ এই ম্যাথগুলো অনেক আসে। ধরো আমরা নিচ্ছি হলো ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড একটা যৌগ, ঠিক আছে? তো ওরা এটার কেএসপি ধরো দিয়ে দিছে, আমরা একটা কেএসপি নিচ্ছি, আনুমানিক কেএসপি। ওটার কেএসপি নিচ্ছি আমরা 4.8 ইন্টু 10⁻⁴। ঠিক আছে? এই ক্যালসিয়াম ক্লোরাইডের কেএসপি জানা আছে। তোমাকে বলেছে যে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা নির্ণয় করো, দ্রাব্যতা কত, এবং এবং ক্লোরিনের ঘনমাত্রা কত। ক্লোরিনের ঘনমাত্রা কত? তোমার কাছে কয়টা জিনিস চেয়েছে? দুইটা জিনিস। এক হলো ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা, আবার কি চেয়েছে? ক্লোরিনের ঘনমাত্রা। তো তার মানে আমাকে কি বের করতে হচ্ছে দেখো তো। আমি যদি এটাকে ক্যালসিয়াম ক্লোরাইডকে ভাঙি, অবশ্যই আমাকে আয়নে রূপান্তর করতে হবে। ক্যালসিয়াম ক্লোরাইডকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো রে? ক্যালসিয়াম 2+ প্লাস 2 ক্লোরিন মাইনাস। ঠিক আছে? তাহলে এই ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা, ওর দ্রাব্যতা যদি এস হয়, এর দ্রাব্যতা, এর ঘনমাত্রা কত? এস। আর এর ঘনমাত্রা কত? একটা ক্লোরিনের ঘনমাত্রা এস, তার দুইটার কত? 2s। মনে থাকবে? দুইটার কত? 2s। এখন আমি কি বের করবো রে? এখন আমরা জানি কেএসপি সমান সমান কি হবে? আয়ন দ্বয়ের ঘনমাত্রা গুণফল, ক্যালসিয়াম 2+, ক্যালকুলেটর বের করো, ইন্টু ক্লোরিন মাইনাস এত হোল স্কয়ার। তাহলে কি হবে এখানে? ক্যালসিয়াম 2+ এর দ্রাব্যতা কত বা ঘনমাত্রা কত? এস। আর ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা কত? 2s এত হোল স্কয়ার। আলটিমেটলি কি হচ্ছে? s ইন্টু 4s স্কয়ার। এখানে কি পাচ্ছি আমি? 4s কিউব। তো কেএসপি সমান সমান আমি কি পাচ্ছি? 4s কিউব। তো এখান থেকে আমি আরামসে s কিউব বের করতে পারবো না? s কিউব সমান সমান কি হবে? কেএসপি ভাগ হচ্ছে কত? 4। তাহলে s সমান সমান কি হবে? ঘন। কেএসপি ভাগ হচ্ছে 4। আমাকে বের করে দেখাতো s এর মানটা কত? কেএসপি মান হচ্ছে 4.8 ইন্টু 10⁻10, 10 টু দি পাওয়ার -10 -4, 4.8 ইন্টু 10⁻4। ঠিক আছে? বসিয়ে দাও, দেখো কত হয়। তাহলে ক্যালকুলেশন করে আমরা কত পিচ্ছি 4.9 ইন্টু 10⁻2। ঠিক আছে? এটা হচ্ছে কি আমার দ্রাব্যতা। এটা কি পিচ্ছি? দ্রাব্যতা। তাহলে এই যে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত পাইছি আমি? এটা দ্রাব্যতা পাচ্ছি হলো
4.9 ইন্টু 10^2। আচ্ছা, তোমাকে যদি শুধু বলতো যে ক্যালসিয়ামের ঘনমাত্রা কত, এই ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা যা, ক্যালসিয়ামের ঘনমাত্রাও কি তাই, কিন্তু তোমাকে তো চাইছে যে ক্লোরিনের ঘনমাত্রা। তাহলে ক্লোরিনের ঘনমাত্রা কত হবে? ক্লোরিনের ঘনমাত্রা হবে, এটার ঘনমাত্রা হবে 2 ইন্টু এস। তার মানে এটাকে 2 দ্বারা গুণ করো তো কত হয়? তাহলে আমরা 2 ইন্টু 4.9 ইন্টু 10^2 কত হয়? 4.9 কে গুণ করলে পিচ্ছি 9.8 ইন্টু 10^2। এটা হচ্ছে আমাদের কার ঘনমাত্রা? ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা। ওকে, মনে থাকবে? আচ্ছা, তো এই হচ্ছে তোমার আমরা কিভাবে দ্রাব্যতা এবং দ্রাব্যতার আহ, কিভাবে দ্রাব্যতা বের করব এবং কিভাবে একটা আয়নের ঘনমাত্রা বের করব সেটা, ঠিক আছে? ওকে, এখন আমরা ওই যে কেআইপি এবং কেএসপির মধ্যে একটু সম্পর্ক দেখব। তাহলে তুমি পারবা না এই যে কেএসপি দেওয়া থাকলে দ্রাব্যতা বের করা, ঘনমাত্রা বের করা পারবা না? আর যদি তারা এস দিয়ে দেয়, যদি তারা কি দিয়ে দেয়? এস দিয়ে দেয়। যদি এস দিয়ে দেয় মানে দ্রাব্যতা দিয়ে দেয়, তাহলে তুমি কেএসপি বের করতে পারবা না। ওই যে দ্রাব্যতা জাস্ট খালি এখানে এস এর মানটাকে কিউব করে দিলে কি বেরিয়ে যাবে? কেএসপি বেরিয়ে যাবে। আশা করি এই ধরনের ম্যাথগুলো পারবা। এগুলো 3 মার্কসের জন্য আসে। কত মার্কসের জন্য আসে? 3 মার্কস। এখন আমরা কেআইপি ও কেএসপির মধ্যে সম্পর্ক দেখব। এটা সম্পর্কটা কি? দেখো আমাদের দ্রবণ কয়টা আছে? তিনটা। একটা হলো অসম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, আরেকটা কি রে? সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ, আরেকটা হলো অতিপৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ। এই 3 ধরনের দ্রবণ আছে আমাদের, ঠিক আছে? তাহলে অসম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ এবং অতিপৃক্ত দ্রবণ। তুমি তো জানোই অসম্পৃক্ত দ্রবণ কোনটা? ওই যে যার যতটুকু সামর্থ্য আছে তোমার হচ্ছে দ্রবীভূত করার, তার সাথে তুমি যদি কম দাও তাহলে অসম্পৃক্ত দ্রবণ। আর যতটুকু সামর্থ্য আছে একটা দ্রাবকের ঠিক ততটুকুই যদি দাও তাহলে সেটা কি হবে? সম্পৃক্ত দ্রবণ। এবং তার সাথে যদি বেশি দাও অতিপৃক্ত দ্রবণ। এন্ড অসম্পৃক্ত দ্রবণে যেহেতু দ্রবের পরিমাণ কম থাকে তাহলে কি থাকে রে? আয়নের পরিমাণও কম থাকে। যেহেতু আয়নের পরিমাণ কম থাকে সুতরাং এখানকার কেআইপিটা কি একটু কম। এখানকার কেআইপি চাইতে এখানকার কেআইপি কি হবে রে? বেশি হবে। কারণ এখানে এই অসম্পৃক্তর চাইতে সম্পৃক্ততে আয়নের পরিমাণ বেশি না? যেহেতু আয়নের পরিমাণ বেশি সুতরাং তার কেআইপির পরিমাণটাও কি হবে? বেশি হবে। আর এর চাইতে এখানে কেআইপিটা কি হবে? আরো বেশি হবে। বুঝছো? আচ্ছা, এই ছিল হলো কেআইপি নিয়ে কথাবার্তা। আর আমরা তোমার কেএসপি সংজ্ঞায় কি পড়েছিলাম? যে সম্পৃক্ত অবস্থায় আয়নদের ঘনমাত্রা গুণফল। তার মানে সম্পৃক্ত অবস্থায় কেআইপি যে কথা, কেএসপি একই কথা। তার মানে কেআইপি আর কেএসপি যদি সমান হয় তাহলে সেটা কি দ্রবণ? সম্পৃক্ত দ্রবণ। ওকে, এই কেআইপির চেয়ে এই কেআইপি বড় না? তাহলে অবশ্যই এই কেআইপির চেয়ে এই কেএসপিটাও কি হবে? বড় হবে। কেএসপিটা কি হবে? বড় হবে। তো কেআইপি চাইতে যদি কেএসপি বড় হয় তাহলে সেটা কি দ্রবণ? এটা অসম্পৃক্ত দ্রবণ। ওকে, আচ্ছা এই কেআইপিটা এই কেআইপি চাইতে ছোট না? এই কেআইপি কি এই কেআইপি চাইতে ছোট? তো যেহেতু এই কেআইপি ছোট সুতরাং এই কেএসপি কি হবে? ছোট হবে। অর্থাৎ কেআইপি কি হবে? বড় হবে। এই শর্তটা যদি পাও তুমি তাহলে সেটা কি দ্রবণ? অতিপৃক্ত দ্রবণ। যেখানে কেআইপি কি কেএসপি চাইতে বড়। কেআইপি যদি কেএসপি চাইতে বড় হয় সেটা কি দ্রবণ? অতিপৃক্ত দ্রবণ। আর অতিপৃক্ত দ্রবণ মানেই হচ্ছে সেখানে কি পড়বে? অতিপৃক্ত দ্রবণ মানেই হচ্ছে সেখানে অদক্ষেপ পড়বে। সেখানে কি পড়বে? অদক্ষেপ বা তলানি পড়বে। অদক্ষেপ পড়বে। তো তোমাকে যখন আমরা ওই যে অদক্ষেপ পড়বে কি পড়বে না এই ম্যাথগুলোতে যে অদক্ষেপ পড়বে কি না সেগুলোতে আমরা কোন শর্তটা দিয়ে ম্যাথটা করব? কেআইপি যদি কি বড় হয় কেএসপি চাইতে বড় হয়, এই শর্ত দিয়ে আমরা করব ম্যাথগুলো। যেখানে ওরা সবসময় কেএসপির মানটা দিয়ে দেয়, আমাকে কেআইপি মানটা বের করতে হয়। তারপর দুইটার মধ্যে কম্পেয়ার করে বলতে হয় যে অদক্ষেপ পড়বে কিনা। খুবই সিম্পল একটা ম্যাথ। কেএসপি তারা দিয়ে দিবে, কেআইপি আমাদের বের করতে হবে। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? আচ্ছা, এখানেও কেআইপি সমান কেএসপি হবে। কেন না? এখানে অতিপৃক্ত দ্রবণের মধ্যে কি থাকে? সম্পৃক্ত হওয়ার পরে তুমি যদি আরো কিছু মিশিয়ে নাও, আরো কতটুকু মিশাও তখন সেটা কি দ্রবণ হয়? অতিপৃক্ত দ্রবণ। তাহলে অতিপৃক্ত দ্রবণে আমার কিসের পরিমাণ বেশি থাকে? আয়নের পরিমাণ বেশি থাকে। যেহেতু ওখানে আয়নের পরিমাণ বেশি সুতরাং ওটার আয়নিক গুণফলও কি হবে? বেশি হবে। আর আয়নিক গুণফল যদি বেশি হয় সেটার এই আয়নিক গুণফল থেকে এই আয়নিক গুণফলটা কি বেশি।
যেহেতু এটার আয়নিক গুণফল বেশি, সুতরাং এই আয়নিক গুণফলটা অবশ্যই এই কেএসপির সাথে কি হবে, বেশি হবে, কারণ এরা দুজন সমান। বুঝছো তুমি? আচ্ছা, তো তারপরে আসো এখন আমরা একটা ম্যাথ করি। হ্যাঁ, একটা ম্যাথ করি, একটা ম্যাথের মাধ্যমেই আমি তোমাকে কেআইপি আর কেএসপির সকল ম্যাথ দেখাই দিব। তুমি বাসা থেকে কালকে এটার উপরে যতগুলো ম্যাথ আছে সবগুলো আমাকে করে এনে দিবা, এস যাবো থাকবে, ঠিক আছে? তো চলো দুটি পাত্র নিই আমরা। এই ম্যাথগুলো অনেক সিম্পল হয় আর কি। কালকে থেকে এটা চার্জ দিয়ে রাখতে হবে তোমার জন্য। ধরো আমরা এখানে একটা যৌগ নিচ্ছি হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর একটা নিচ্ছি হচ্ছে পাচ্ছ অ্যালুমিনিয়াম অক্সাইড, ঠিক আছে? আচ্ছা, অ্যালুমিনিয়াম অক্সাইড নেব। আচ্ছা, অ্যালুমিনিয়াম অক্সাইডই নিচ্ছি। হ্যাঁ, অ্যালুমিনিয়াম Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড, ঠিক আছে? একটা যৌগের মধ্যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর একটার মধ্যে কি অ্যালুমিনিয়াম অক্সাইড। ওকে, এখন এই যে এই দুইটা যৌগ, এরা পরস্পর বিক্রিয়া করে কি উৎপন্ন করবে বাবুন? এদিকে তাকাও। এরা পরস্পর বিক্রিয়া করে তোমার উৎপন্ন করবে হচ্ছে আচ্ছা, এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড নেই, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? এদিকে তাকাও। তো এরা যদি পরস্পর বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করবে? বিক্রিয়া করলে এরা দুজন বিক্রিয়া করলে কি উৎপন্ন করবে? এই বিক্রিয়াটা তোমার পরীক্ষা দিতে হবে না, আমি তোমাকে জাস্ট বোঝানোর জন্য। এরা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? এরা বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। আমি সমতা আমি করছি না, শুধু দেখাচ্ছি, ঠিক আছে? এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এখন এদের মধ্যে না এই যে যে দুইটা যৌগ উৎপন্ন করছে, যে কোনো একটার তারা কেএসপি দিয়ে দিবে, হয় যে কোনো একটার দিবে অথবা দুইটারই দিতে পারে। নর্মালি ম্যাক্সিমাম টাইম যে কোনো একটার কেএসপি তারা দিয়ে দেয়, ঠিক আছে? যে দুইটা যৌগ উৎপন্ন হয় তাদের মধ্যে যে কোনো একটার বা দুইটারই কি দিয়ে দিবে? কেএসপি দিয়ে দিবে। ধরো আমরা ধরলাম যে তারা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি দিয়ে দিছে, তো আমরা এখানে লিখে নিচ্ছি একবারে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর কেএসপি হচ্ছে তোমার 4.8 ইন্টু 10⁻³ এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি দেওয়া আছে। আর এখানে মানগুলো আমি একটু বসাই দিই। ধরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের আয়তন আছে হলো 200 মিলিলিটার, ঘনমাত্রা আছে হলো 0.3 মোলার, এটার আয়তন আছে হলো 300 মিলিলিটার, আর ঘনমাত্রা হলো 0.2 মোলার। বুঝছো? এখন তোমাকে এটা হলো পাত্র 1, এটা হলো পাত্র 2, কোনো রকমের পাত্রী নাই। ক্লিয়ার? তো তোমাকে এখানে তারা প্রশ্ন করতে পারে যে অদক্ষেপ পড়বে কি পড়বে না, পাত্র 1 এবং পাত্র 2 মিশ্রিত করার পরে অদক্ষেপ পড়বে কিনা। এই অদক্ষেপ পড়বে কিনা আমরা বের করব এখন। ওরা কিন্তু একটা যৌগের এই দুইটা বিক্রিয়া করে যা উৎপন্ন হয় তার একটার কেএসপি অবশ্যই দিয়ে দিবে। এখন তারা যদি একটার কেএসপি দিয়ে দেয়, আমরা একটার কেআইপি বের করব। ক্লিয়ার? তারা যদি দুইটার কেএসপি দিয়ে দেয়, হ্যাঁ এক্স্যাক্টলি, ওরা একটা যৌগের কেএসপি দিয়ে দিলে আমরা একটা যৌগেরই কেআইপি বের করব, তারা যদি দুইটা যৌগের কেএসপি দিয়ে দেয় আমরা দুইটা যৌগেরই কেআইপি বের করব। কথা কি বুঝছো? ওকে, যেহেতু তারা একটার কেএসপি দিয়ে দিছে তাহলে আমরা এই ব্যাটারি কি বের করব? কেআইপি বের করব। এন্ড ওর যদি তুমি কেআইপি বের করতে যাও, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কেআইপি যদি বের করতে যাও, তাহলে এখানে কয়টা আয়ন আছে? একটা অ্যালুমিনিয়াম 3+ আর একটা কি OH-। এই দুইটা আয়নের ঘনমাত্রা বের করতে হবে, কারণ কেআইপি মানে কি এদের ঘনমাত্রার এই আয়নদের ঘনমাত্রার গুণফল। এখন এদের যে ঘনমাত্রা বের করতে হবে, এরা কখন উৎপন্ন হয়েছে? মিশ্রণের পরে। তাহলে আমাকে মিশ্রণের পরে অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা এবং মিশ্রণের পরে OH এর ঘনমাত্রা বের করতে হবে। এই যৌগটা কখন পাওয়া যায়? মিশ্রণের পরে না? সুতরাং এই যে অ্যালুমিনিয়ামের ঘনমাত্রাটা কোন অবস্থার হবে? মিশ্রণের পরের। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে এটার কেআইপি বের করা। আর কেআইপি বের করার জন্য আমার কি করতে হবে? আগে অ্যালুমিনিয়ামের এবং OH এর হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বের করতে হবে। তো চলো মিশ্রণের পরে আমরা অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা বের করি। মিশ্রণের পরে অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা, মিশ্রণের পরে অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা, ঠিক আছে? তো চলো তার ঘনমাত্রা বের করি। খুবই একটা কঠিন সূত্রটা হচ্ছে S1B1 = S2B2, তুমি এটা জানো। আচ্ছা, এখানে S1 কত রে? S1 কত দেওয়া আছে, একটু লিখে নিও। হ্যাঁ, S1 কত? এই আমরা কার উপর বের করছি? অ্যালুমিনিয়াম 3+ এর মিশ্রণের পরে ঘনমাত্রা। তাহলে এখানে কি অ্যালুমিনিয়াম আছে? এই পাত্রের মধ্যে আছে, মনে রাখবা।
একটা যৌগের ঘনমাত্রা এবং আয়তন যে কথা, তার আয়নগুলোরও ঘনমাত্রা এবং আয়তন একই কথা। এদিকে তাকাও। একটা যৌগের ঘনমাত্রা এবং আয়তন যে কথা, তার আয়নগুলোরও ঘনমাত্রা এবং আয়তন একই কথা। তাহলে অ্যালুমিনিয়ামের প্রাথমিক অবস্থার ঘনমাত্রা কত ছিল? 0.2 মোলার। তার প্রাথমিক অবস্থার আয়তন কত ছিল? 300 মিলিলিটার। আমার এটাকে লিটার করার দরকার নাই, ঠিক আছে, কারণ এটার লিটার আর ওইটার মানে এটার মিলিলিটার আর ওইটা মিলিলিটার কাটাকাটি যাবে। এখন আসো এটার মিশ্রণের পরের আয়তন কত হবে যখন আমি এই দুই পাত্র একসাথে মিক্স করে ফেলবো? দুই পাত্র একসাথে কি করে ফেলবো? চোখ এদিক থেকে সরাবা না। দুই পাত্র যদি এদিক, আমরা যদি দুইটা পাত্রকে মিক্স করি তাহলে মোট আয়তন কত হবে রে? প্রশ্ন উত্তর দিও। এটার জন্য ক্যালকুলেটর লাগে? 500 মিলিলিটার মোট আয়তন। তাহলে আমাকে বের করতে হবে কি? S2 ইজ ইকুয়াল টু হোয়াট? বের করে ফেলা দ্রুত। আমাকে S2 বের করতে হবে। S2 সমান সমান কি হবে রে? S1V1 ভাগ হচ্ছে কি পাচ্ছ? V2। S1V1 এই দুটাকে গুণ করো, গুণ করে V2 দিয়ে ভাগ করো। কত হয়? 0.2 ইন্টু 300 ভাগ হচ্ছে কত রে? 500। আমরা পাচ্ছি 0.12। তাহলে এটা কার ঘনমাত্রা পাচ্ছি এত মোলার? এটা কার ঘনমাত্রা? অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা। এটা কার ঘনমাত্রা? অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা। ক্লিয়ার? অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা হচ্ছে 0.12 এত মোলার। এখন আমরা বের করব হচ্ছে মিশ্রণের পরে কার ঘনমাত্রা? মিশ্রণের পর ক্লোরিন সরি OH মাইনাস এর ঘনমাত্রা। OH মাইনাস এর ঘনমাত্রা। সেম ওয়েতেই সূত্র কি জানি আমরা? S1V1 is equal to S2V2। এখানে S1 কত রে? কোথায় আছে OH? কোথায় আছে প্রাথমিক অবস্থায় OH? কোথায় আছে? এখানে। আচ্ছা, তাহলে এখানে যে তার হচ্ছে তার ঘনমাত্রা কত ছিল? 0.3। কিন্তু এখানে OH ছিল কয়টা রে? দুইটা। এইটা খুবই ইম্পর্টেন্ট। এখানে OH ছিল দুইটা। একটা OH এর ঘনমাত্রা কিন্তু 0.3, দুইটা OH এর ঘনমাত্রা কত? 0.6। তাহলে 2 ইন্টু 0.3 মানে হচ্ছে 0.6 এত মোলার। প্রাথমিক অবস্থার আয়তন কত? 200 মিলিলিটার। আর মিশ্রণের পরে আয়তন 500 মিলিলিটার। আমাকে বের করতে হবে কি? S2 is equal to what? S2 কত হয়? 0.24। ঠিক আছে, বাকিরা এটা তোমরা ক্যালকুলেশন করে নিবা। S2 সমান সমান কি? 0.24। এই S2 যে কথা পাচ্ছ এটা কি OH মাইনাস এর ঘনমাত্রা বের করছি না আমি? OH মাইনাস এর ঘনমাত্রা কত? 0.24। তাহলে আমি অ্যালুমিনিয়াম 3+ এর মিশ্রণের পরের ঘনমাত্রা পেয়ে গেলাম, OH মাইনাস এর মিশ্রণের পরের ঘনমাত্রা পেয়ে গেলাম। এখন কি আমাকে KIP বের করতে কেউ আটকাইতে পারবে? কেউ আটকাইতে পারবে না। এখন আমরা দড়ি খাড়া ছিঁড়ে KIP বের করে ফেলবো। তো KIP বের করার আগে অবশ্যই আমার যৌগটার কি বের করতে হবে? আয়নে রূপান্তর করতে হবে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা যদি পাচ্ছ আমরা ভাঙাই তাহলে কি পাবো রে? অ্যালুমিনিয়াম 3+ প্লাস 3OH মাইনাস। তাহলে ওর KIP কি হবে রে? KIP হবে আয়নদের ঘনমাত্রা গুণফল। একটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা ইন্টু OH মাইনাস এর ঘনমাত্রা এত কিউব। ক্লিয়ার? আচ্ছা, অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা আমরা কত পেয়েছি মিশ্রণের পরে? 0.12 ইন্টু ওটা কত পেয়েছি? 0.24 এত হোল কিউব। ক্যালকুলেশন করো দ্রুত, দেখো KIP কত হয়? 1.65 ইন্টু 10⁻³ ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের KIP। আর KSP কত ছিল? KSP কত ছিল? 4.8 ইন্টু 10⁻³। 4.8 ইন্টু 10⁻³। তাহলে এখানে 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 KIP-টা কি বড় হয়েছে? না, KIP স্মলার দেন KSP। KIP-টা KSP-র সাথে কি ছোট, অথচ শর্তের মধ্যে কি হওয়া দরকার ছিল? এটা স্মলার দেন হওয়ার দরকার ছিল নাকি গ্রেটার দেন? গ্রেটার দেন। যেহেতু স্মলার দেন হয়েছে সুতরাং অদক্ষেপ পড়বে না। সুতরাং অদক্ষেপ পড়বে না, পড়বে না। তুমি কি বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? তাহলে এইটা দিয়ে যতগুলো ম্যাথ আছে যে অদক্ষেপ পড়বে কি পড়বে না, এই ম্যাথগুলো অবশ্যই করে আনতে হবে, করে আনবা কালকে, ঠিক আছে? আচ্ছা, সব ম্যাথে একই রকম পাবা। এখানে আরেকটা না তোমাকে কমসে কম 7-8টা করতে হবে বা 8-10টা করতে হবে, ঠিক আছে? করতে তো সময় লাগবে না। এখানে আরো একটা প্রশ্ন তারা চায় আমার কাছে, যেটা পোলাপানকে আমি পরীক্ষা দিয়েছিলাম। তো পোলাপান মানে হাহুতাশ হয়ে গেছে, কি ব্যাপার? না, প্রশ্নটা হচ্ছে মিশ্রণের পরে অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা কত? দেওয়া আছে এই কোয়েশ্চেন,
জাস্ট প্রশ্নের মধ্যে বলা আছে কি মিশ্রণের পর অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা কত, বা দুটি পাত্রকে মিশ্রিত করলে অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা কত হবে। এই যে জাস্ট খালি এইটা এতটুকু করলেই হয়ে যায়। এটা বলা মানে গুলায় ফেলে। যদি বলা হয় যে মিশ্রণের পরে ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা কত হবে, ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা পারবা না। এই যে এগুলোর মতো অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা, ওএইচ মাইনাসের ঘনমাত্রা, তারপরে ক্যালসিয়াম 2+ ঘনমাত্রা, ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা পারবা না বের করতে। মিশ্রণের পরে যে কোনো একটা আয়নের ঘনমাত্রা বের করা কি কোনো ব্যাপার হবে না। আশা করি পারবা, ঘনমাত্রাও বের করতে পারবা, তোমার হচ্ছে গিয়ে অদক্ষেপ পড়বে কিনা সেটাও বের করতে পারবা। ঠিক আছে, আচ্ছা তখন তাহলে এখন আমরা আলোচনা করব কি সমআয়ন প্রভাব নিয়ে আলোচনা করব। সমআয়ন প্রভাব, সমআয়ন প্রভাব ব্যাপারটা কি জানো? ধরো তোমাকে একটা সিম্পল ব্যাপারে ধারণা দিই। ধরো এটা হচ্ছে কি তোমার নাম হচ্ছে আবির, ঠিক আছে, তুমি হচ্ছে কি আবির। তোমার অন্তরের মধ্যে তুমি ছোটবেলা থেকে, এটা হলো তোমার অন্তর, এটা অর্ধেকটা জায়গা তুমি ছোটবেলা থেকে সকিনাকে দিয়ে রাখছিলা অ্যাজ এ বউ। বউ হিসেবে তুমি ছোটবেলা থেকে সকিনাকে অর্ধেকটা জায়গা তোমার অন্তরে দিয়ে রাখছিলা, কিন্তু সকিনা তোমাকে ছ্যাঁকা দিয়ে বেঁকা বানায় চলে গেছে, ফলে তুমি আর সকিনাকে পাও নাই। তো এরপর তুমি সাদিয়া আসছে তোমার লাইফে, বুঝছো, সাদিয়া। এখন না তুমি চাইলে ওই সাদিয়াকে 100% জায়গা দিতে পারবা না। কেন দিতে পারবা না? কারণ তুমি তোমার মনের মধ্যে অলরেডি সকিনাকে অর্ধেক জায়গা দিয়ে রাখছিলা। হ্যাঁ সাদিয়াকে দিতে পারবা, সাদিয়াকে তুমি বউ হিসেবে 100% জায়গা দিতে পারতেছো না, কারণ তুমি অলরেডি সকিনাকে বউ হিসেবে অর্ধেক জায়গা দিয়ে রাখছিলা। তুমি সাদিয়া যদি তোমার লাইফে বোন হিসেবে আসতো, ওকে সে পুরাটা অন্তরই পাইতো। সে যদি তোমার মা হিসেবে আসতো, সে পুরাটা অন্তরই পাইতো। সে যদি খালা হিসেবে আসতো, পুরাটাই পাইতো। কিন্তু সে যখন তোমার বউ হিসেবে আসছে, তখন সে তোমার অন্তরের পুরাটা জায়গা পাচ্ছে না, কেননা অলরেডি সকিনা অর্ধেক জায়গা দখল করে আছে। তো এই যে সে পুরাটা জায়গা পাচ্ছে না, এটাকে বলা হয় সমবউ প্রভাব। কি প্রভাব রে? সমবউ প্রভাব। অর্থাৎ একই টাইপের জিনিস আগের থেকে একটা থাকার কারণে নতুন জিনিসটা পুরাটা জায়গা নিতে পারে। সেম ঘটনাটা সেমই ঘটবে, শুধু এটাতে তো পানি আছে, পানি পানি তো থাকবেই। এখানে আরো একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে এটার মধ্যে ধরো আমরা বেরিয়াম ক্লোরাইড মিশাচ্ছি, তাই না রে? বেরিয়াম ক্লোরাইড, আর এখানে আগে থেকে সোডিয়াম ক্লোরাইড আছে, আর এখানে আমরা বেরিয়াম ক্লোরাইড মিশাচ্ছি। একটা যৌগ থাকবে আর কি, শুধু একটা আয়ন না, ঠিক আছে। এই যৌগের মধ্যে আর এই যৌগের মধ্যে কমন আয়ন কে? ক্লোরিন। তো এটা আছে হলো 0.1 মোলার, ঠিক আছে। তো বাবু দেখো, ধরো দুটি পাত্র আছে, এই পাত্র এর মধ্যে এখানে শুধু পানির মধ্যে আমি বেরিয়াম ক্লোরাইডকে মিশাবো, এবং শুধু পানির মধ্যে আমি 100টা বেরিয়াম ক্লোরাইড মিশাইতে পারি, শুধু পানির মধ্যে। আচ্ছা, বিশুদ্ধ পানির মধ্যে আমার 100টা বেরিয়াম ক্লোরাইড কি করা যায়? মিশানো যায়। এখানে এখানে আগে থেকেই আমার ধরো এই যে পানিটার মধ্যে আগে থেকেই সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত আছে কয়টি? 20টি। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ক্লোরিন আছে না? তো ক্লোরিনও কয়টা মিশ্রিত আছে এই পানির মধ্যে? 20টি আছে। আমি 20টি দিয়েই বোঝাচ্ছি আর কি। তো আমি এখন এখানে এই পানির মধ্যে যেহেতু এই পানির ধারণ ক্ষমতাই হলো 100টি। পানির ধারণ ক্ষমতা কতগুলো? ক্লোরিন 100টা। অর্থাৎ এই পানিও ধারণ করতে পারে 100টা, এই পানিও ধারণ করতে পারে কয়টা? 100টা। তো সে 100টা ধারণ করতে পারে, তার মধ্যে তুমি বেরিয়াম ক্লোরাইড দিচ্ছ, সে 100টা ধারণ করবে। আর এখানেও সে 100টা ধারণ করতে পারে ক্লোরিন, অ্যান্ড অলরেডি আগে থেকে ক্লোরিন কয়টা আছে? 20টা। এখন তুমি চাইলেও সারাদিনে কি এখানে আরও 100টা দ্রবীভূত করতে পারবা? কারণ তার ক্ষমতার বাইরে তো সে নিতে পারবে না। তার ক্ষমতা কয়টা? 100টা। এখন তুমি তার মধ্যে যদি বেরিয়াম ক্লোরাইড মিশাও, সে সর্বোচ্চ আর কয়টা ক্লোরিন নিতে পারবে? 80টা ক্লোরিন নিতে পারবে। সে চাইলেও আর 100টা নিতে পারবে না, কারণ অলরেডি আগে থেকে 20টা ক্লোরিন এই পানির মধ্যে জায়গা দখল করে আছে। ব্যাপারটা কি বুঝছো? কারণ পানির ক্ষমতাটা তো কি লিমিটেড, যে একটা নির্দিষ্ট পরিমাণ পানির মধ্যে তুমি একটা নির্দিষ্ট পরিমাণে বেশি কি করতে পারবা না? দ্রবীভূত করতে পারবা না। অ্যান্ড সেখানে যদি আগে থেকে কিছু পরিমাণ দ্রবীভূত থাকে, অবশ্যই পরবর্তীটা কি হবে? দ্রাব্যতাটা কমে যাবে। এই কথাটা কি ক্লিয়ার হয়েছে? তো এখানে এই পানির ধারণ ক্ষমতা হলো 100টা ক্লোরিন, তার মধ্যে সোডিয়াম ক্লোরাইড মিশানোর কারণে আগে থেকে 20টা ক্লোরিন দ্রবীভূত আছে। এখন তুমি সর্বোচ্চ আর কয়টা ক্লোরিন মিশাতে পারবা? 80টা। তার মানে এইখানে বিশুদ্ধ পানির মধ্যে আমি বেরিয়াম ক্লোরাইড মিশাতে পারছি 100টা, বাট এখানে আমি কিন্তু 100টা বেরিয়াম ক্লোরাইড মিশাতে পারছি না। কয়টা মিশাতে পারছি? 80টা। তার দ্রাব্যতা কি হচ্ছে? কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? আগে থেকেই একই ধরনের আয়ন দ্রবীভূত থাকার কারণে।
এখন দ্রাব্যতা কমতেছে এই যে বেরিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা অলওয়েজ কার কমে। ধরো একটা পানির মধ্যে না 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 পানির দ্রাব্যতা না, তুমি পানির মধ্যে দ্রবীভূত করো, পানির মধ্যে তুমি লবণ দ্রবীভূত করো, পানির মধ্যেই তুমি চিনি দ্রবীভূত করো, পানির মধ্যেই তুমি আদার্স যে যৌগগুলো আছে সব কোথায় দ্রবীভূত করো, পানিতে। তাহলে পানির দ্রাব্যতা তো ভিন্ন ভিন্ন না, ব্যাপারটা হচ্ছে ওই ওই যৌগটা যেটা মানে দ্রবটা, যে দ্রবটাকে তুমি মিশাচ্ছ তার দ্রাব্যতা, যে দ্রবটাকে তুমি ওই পানিতে মিশাচ্ছ, মানে এক একটা দ্রবের জন্য পানির দ্রাব্যতা কি হবে এক এক রকম, বা এক একটা দ্রব এক এক পরিমাণে পানিতে দ্রবীভূত হবে, এক একটা দ্রব এক এক পরিমাণে পানিতে কি হবে দ্রবীভূত হবে। ব্যাপারটা কি বুঝছো? আচ্ছা, তো এখানে এই যে সমায়নের কারণে কি হবে বেরিয়াম ক্লোরাইডের দ্রাব্যতাটা কমে যাবে। এখন এটা আমাকে ম্যাথমেটিক্যালি বের করতে হবে। তো তুমি বিশুদ্ধ পানিতে বেরিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত হবে সেটা বের করার জন্য ওরা অবশ্যই কেএসপি দিয়ে দিবে। ধরো এখানে বেরিয়াম ক্লোরাইডের কেএসপি তারা দিয়ে দিছে হলো, তার কেএসপি বেরিয়াম ক্লোরাইডের কেএসপি তারা দিয়ে দিছে হলো 4.3 ইন্টু 10⁻³ তুমি কি এটার কনসেপ্টটা বুঝছো? আচ্ছা, এই কেএসপি কিন্তু অবশ্যই তারা দিয়ে দিবে। এখন তুমি বিশুদ্ধ পানিটা যেভাবে বের করতে হয় সেভাবে বের করতে পারবা না। বিশুদ্ধ পানিতে বেরিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা এস বের করতে পারবা না। আচ্ছা, এখন আমরা এই যে অবিশুদ্ধ পানি যেটার মধ্যে আগে থেকে সোডিয়াম ক্লোরাইড আছে সেখানে বেরিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত হবে সেটা বের করব। তো এটার জন্য আমাকে কি করতে হবে জানো? তো দেখো এটা এটা আমরা কিভাবে করব। এটার জন্য আমাকে প্রথমে এখানে কি কি দুইটা যৌগ আছে, একটা যৌগ হলো কি বেরিয়াম ক্লোরাইড, এটাকে আমরা ভাঙবো, ভেঙে দেখবো কি আছে, কি হয় বেরিয়াম 2+ আর কি হয় বাচ্চো 2 ক্লোরিন মাইনাস। ঠিক আছে, তো আমরা যদি ধরো এর তো আর ঘনমাত্রা দেওয়া নাই, আমরা যদি এর দ্রাব্যতা যদি আমি এস ধরে নিই তাহলে এর দ্রাব্যতা কি হবে এস, এর দ্রাব্যতা কি হবে 2s। ঠিক আছে, আচ্ছা আবার সোডিয়াম ক্লোরাইড যে যৌগটা আছে আমার সোডিয়াম ক্লোরাইড, এই ব্যাটা কি হবে রে সোডিয়াম প্লাস প্লাস কি ক্লোরিন মাইনাস। ঠিক আছে, তো এই ব্যাটার মধ্যে এই ব্যাটার কিন্তু ঘনমাত্রা দেওয়া আছে, আমরা জানি একটা যৌগের ঘনমাত্রা যে কথা তার তার আয়নগুলো দ্রাব্যতা একই কথা। ঠিক আছে, তাহলে ওর যে ঘনমাত্রাটা আছে সেটা কত আছে বুঝছো, ওর ঘনমাত্রা আছে 0.1, এই যে দেখো ওর 0.1 মোলার। তাহলে এটাও কত হবে 0.1, এটাও কত হবে 0.1। এই পর্যন্ত কি তুমি বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমি কেএসপি লিখবো। কেএসপি সমান সমান কি আয়নদের ঘনমাত্রা গুণফল। আমার তো এইটা নিয়ে কাজ করতে হবে, আমি কিন্তু এটা নিয়ে কাজ করতেছি না, আমি কোনটা নিয়ে কাজ করতেছি বেরিয়াম ক্লোরাইড। তাহলে বেরিয়াম ক্লোরাইডের দ্রাব্যতার জন্য বেরিয়াম 2+ ইন্টু ক্লোরিন মাইনাস আর তার যে শকটা সেটা কোথায় যাবে পাওয়ারে। বেরিয়াম ক্লোরাইডের কেএসপি দেওয়া আছে পাচ্ছ, আর কারো কেএসপি দেওয়া নাই, শুধু কার কেএসপি দেওয়া আছে বেরিয়াম ক্লোরাইডের কেএসপি দেওয়া আছে। না, এখানে আমরা এস বের করব, দ্রাব্যতা বের করব। এখানে আমরা কেআইপি বের করব না, এখানে আমরা কি বের করব বেরিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা। একটা হলো বিশুদ্ধ পানিতে দ্রাব্যতা, একটা হলো কি অবিশুদ্ধ পানিতে দ্রাব্যতা। বিশুদ্ধ পানির দ্রাব্যতা বের করা তুমি পারো, অবিশুদ্ধটা পারো না, সেটাই আমি এখন করব। ঠিক আছে, অবিশুদ্ধের মধ্যে তো আগে থেকে একটা যৌগ থাকে, তো আমি যখন দ্রাব্যতা বের করব তোমার হচ্ছে যে যৌগটা বের করব তারেও ভাঙবো, আর যেটা মিশ্রিত থাকবে তারও কি করব ভাঙবো। ঠিক আছে, তাকেও ভেঙে আয়নে রূপান্তর করব। তারপর দেখো কাহিনীটা কি করতেছি, এখন দুইটাই আমরা আয়নে রূপান্তর করছি। আমাদের এই আমার তো কার দ্রাব্যতা বের করতে হবে বেরিয়াম ক্লোরাইডের, তাহলে বেরিয়াম ক্লোরাইডকে আমরা নিব। কারণ বেরিয়াম ক্লোরাইডের এর দ্রাব্যতা কত রে এস, ইন্টু এর দ্রাব্যতা কত, এর দ্রাব্যতার মধ্যেই দেখো এখন দুইটা জিনিস তুমি দেখতে পাচ্ছ, এর দ্রাব্যতা এখানে কত আছে 2s, আবার এখানে কত আছে 0.1। তার মানে ক্লোরিনের দ্রাব্যতা কয়টা আছে, ঘনমাত্রা কয়টা আছে দুইটা। ব্যাপারটা কি বুঝছো, এটার ঘনমাত্রা এবং এটার ঘনমাত্রা, এখানে তোমার দুইটা নিয়ম আছে খেয়াল করো। ক্লোরিনের ঘনমাত্রা একটা হলো 2s, একটা কত 0.1। এখন এখানে না দুইটা নিয়ম আছে, একটা হলো এই যে যেহেতু 2s আছে সুতরাং তারে কি করতে হবে আমাকে পাওয়ারে দিতে হবে। 2s এটা কি হবে পাওয়ার, পাওয়ার এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট প্লাস কি হচ্ছে 0.1, এটা একটা নিয়ম যে যার সাথে 2 আছে আসলে যারে পাওয়ার দেওয়া উচিত শুধু তারে পাওয়ার দিয়ে অন্যটা তার সাথে যোগ করে দিব, অর্থাৎ এই দুইটার মিলিয়ে আমাকে মোট ঘনমাত্রা বের করতে হবে। এখানে ক্লোরিন কয়টা দুইটা না, তার দুইটার মোট ঘনমাত্রা কত হবে একটা 2s একটা কত 0.1, এন্ড 2s এর সাথে 0.1টা যোগ করতে হবে, স্বাভাবিকভাবে তো যোগ করবো না, 2s এরটা কি হবে স্কোয়ার প্লাস 0.1, এটা একটা নিয়ম, এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম হলো কি আমরা এইভাবে করতে পারি 2s প্লাস 0.1 দিয়ে দুইটাকে স্কোয়ার করে ফেললাম, যেহেতু এখানে কি আছে ক্লোরিন 2 আছে, তাহলে এইটা কি হয় পাওয়ারে যায় না। বাট আমরা তো ওই যে এই যে যেটা পাওয়ারে আছে মানে এই পাওয়ারটা তো এখানে আছে, তাহলে আগে কি করবো আমরা 2s প্লাস 0.1 দিয়ে কি করে ফেলবো পাওয়ার করে ফেলবো, অথবা শুধু এটাকে স্কোয়ার করে এটা যোগ করে দিব।
And তুমি হাজারিন আক্সারের বইয়ে একটা নিয়ম পাবা, আবার তোমার হচ্ছে গিয়ে অন্যান্য বইয়ে আরেকটা নিয়ম পাবা। ঠিক আছে? তো আমার কাছে এটা বেশি প্রেফারেবল মনে হয় ওইটার চাইতে। কারণ যার যতটুকু আসলে তাকে ইনসাফ করা উচিত। এবারের পাওয়ার ক্ষমতা নাই, মানে তার যোগ্যতা নাই। তার সাথে ২ টা ক্লোরিন ছিল না। সুতরাং তাকে পাওয়ার না দিয়ে শুধু ওরে পাওয়ার দেওয়া উচিত আরকি। এখন তুমি চাইলে ওই নিয়মে করতে পারো। ক্লিয়ার? আচ্ছা। তাহলে এখন কি হবে রে বাচ্চু? KSP সমান, সমান কি হবে? KSP সমান, সমান হবে হচ্ছে S ইনটু বাচ্চু S ইনটু এখানে কি হবে? 4S স্কয়ার প্লাস 0.1 এন্ড এই S দিয়ে সবগুলোকে গুণ করে দাও। 4S কিউব প্লাস 0.1S এখানে হচ্ছে KSP। এন্ড আমরা এখানে যতগুলা তোমার যে কিউবওয়ালা বা তোমার হচ্ছে গিয়ে এখানে দেখো কিউবওয়ালা, স্কোয়ারওয়ালা যতগুলো আসবে সব বাদ। শুধুমাত্র আমরা কাকে নিব জানো? আমরা অ্যান্সার হিসেবে শুধু যেটা খালি মানে S আছে, ওই Sটাকে শুধু রাখবো। বাকিগুলোকে আমরা কি করে দিব? বাদ দিয়ে দিব। কেননা তুমি খেয়াল করো, এই 4 দিয়ে এটাকে ভাগ করার পর আবার কিউব করলে মানে ঘন করলে মানটা অনেক ছোট হয়ে যাবে না? এই মানটাকে নেগলেক্ট করা যায়, বাদ দিয়ে দেওয়া যায়। এত ক্ষুদ্র মান কি করা যায়? বাদ দেওয়া যায়। তো আমরা শুধু খালি কাকে রাখবো? KSP সমান, সমান 0.1 এটা রাখবো। তাহলে আমাকে কি বের করতে হবে? S বের করতে হবে। তাহলে S সমান, সমান কি হবে? KSP টাকে আমরা কি দিয়ে ভাগ করব? 0.1 দিয়ে ভাগ করব। এবং তুমি এটা ক্যালকুলেশন করে দেখবা যে এখানে কত হচ্ছে। 4.3 ইন্টু 10 ইনভার্স 3 এটাকে আমরা কত দিয়ে ভাগ করব? 0.1 দিয়ে ভাগ করব। 0.1 দিয়ে ভাগ করা মানে হচ্ছে 4.3 ইন্টু 10 ইনভার্স 2 হয়ে যাবে অ্যান্সার। S সমান, সমান এটা হবে। ঠিক আছে? তো এটার দ্রাব্যতা অবশ্যই দেখবা যে এখানকার দ্রাব্যতার সাথে কি হবে? কম হবে। আমি এখানকার দ্রাব্যতাও বের করে তোমাকে দেখাচ্ছি। তাই এটা দ্রাব্যতা কি বুঝছো? এখন আমি তোমাকে এই পাত্রের মানে এ পাত্রের দ্রাব্যতা, এটা ছিল বি পাত্র। আমরা বি পাত্রটা করেছি। চলো এ পাত্র দেখি। এ পাত্রের ক্ষেত্রে আমরা কিভাবে ঘনমাত্রা বের করব? মানে সরি দ্রাব্যতা বের করব। এ পাত্রে বেরিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা। এটা তো তুমি পারোই, যেটা আমরা একটু আগেও করে আসছি। বেরিয়াম ক্লোরাইড এর দ্রাব্যতা। এই পাত্রের দ্রাব্যতাটা কি হয় বাচ্চো? এ পাত্রের মধ্যে কি আছে? KSP তোমাদের জানাই আছে। এটাকে শুধু ভাঙবো। ভাঙি, আমাদের আয়নে রূপান্তর করি। বেরিয়াম ক্লোরাইডকে আয়নে রূপান্তর করলে কি হবে বাচ্চো? বেরিয়াম 2 প্লাস প্লাস 2 ক্লোরিন মাইনাস। বাচ্চো এটা যদি আমরা এটার দ্রাব্যতাকে একটু ধরতে হবে। এটার দ্রাব্যতা যদি হয় S, এটার হবে S, এটার কত হবে বাচ্চো? 2S। তাহলে আমরা কি পাই? আমরা যদি এটার KSP লিখতে যাই, KSP সমান, সমান কি হবে? আয়নদ্বয়ের ঘনমাত্রা গুণফল। আয়নদ্বয়ের কি বাচ্চো? বেরিয়াম 2 প্লাস ইন্টু ক্লোরিন মাইনাস এত হোল স্কোয়ার। ঠিক আছে? এটা কত পাচ্ছ? S ইন্টু 2S হোল স্কোয়ার। S ইন্টু 4S স্কোয়ার মানে কি রে? 4S কিউব। এটা হলো KSP সমান, সমান। তাহলে S কিউব সমান, সমান কি হবে? আমি একবারে দেখা দিচ্ছি দেখো। KSP ভাগ কত পাচ্ছ? 4। তাহলে S সমান, সমান কি হবে? এটাকে গণনা করতে হবে। KSP মানটা কত? 4.2 ইন্টু 10 ইনভার্স 3 ভাগ হচ্ছে কত? 4। দেখো তো কত হয় অ্যান্সার? দেখো তো অ্যান্সারটা কত হয়? S এর মানটা কত হচ্ছে? 0.102। এটাই? আচ্ছা, এটাকে চাইলে আমি 1.02 ইন্টু 10 ইনভার্স 1 লিখতে পারি। ঠিক আছে? 1.0। আচ্ছা, এটা দেখো আমার S কত হচ্ছে? এত। আর ওইখানে আমার S টা কত ছিল? ওইখানে দেখো তো S টা কত ছিল? 4.3 ইন্টু 10 ইনভার্স 2। 4.3 ইন্টু মানে এখানে 10, এখানে কি আমার হচ্ছে পাওয়ারটা কি? -2। আর ওখানকার পাওয়ারটা কি? -1। তাহলে নিঃসন্দেহে এটা কি? বড়। কারণ আমরা জানি মাইনাস পাওয়ার যত বেশি সেটা তত ছোট। তার মানে এই এসটা কিন্তু দ্রাব্যতা বেশি আর ওইটার দ্রাব্যতা কম। আগেরটার দ্রাব্যতা কি? কম। এটা যদি আমরা এস ধরো এটা যদি এস প্রাইম বলি তাহলে কি এখানে এস প্রাইমের দ্রাব্যতা এস এর চাইতে কি হয়েছে পাচ্ছ? বেশি। কেন এর দ্রাব্যতা বেশি? কারণ এখানে সময়ায়ন প্রভাব নাই। আর কেন এটার দ্রাব্যতা কম? কারণ ওখানে সময়ায়ন প্রভাব রয়েছে। ব্যাপারটা কি তুমি বুঝতে পেরেছো? এই ছিল সময়ায়ন প্রভাবের কাহিনী। হ্যাঁ, আর আরেকটা কি পাচ্ছ এখানে? আমরা বলছিলাম যে, ওই যে ক্যালাসের কথা, তাই না? তো
তুমি কি বর্ণালী ম্যাথগুলো পারো? হ্যাঁ হ্যাঁ, এটা তো পারোই। আচ্ছা, তাহলে তোমার হচ্ছে, তাহলে ক্যালাসেরটা দেখাই দিই। অ্যান্ড শনাক্তকরণটার জন্য তোমাকে আমি একটু ইয়া দিয়ে দিব, শীট দিয়ে দিব নে। তো ক্যালাসেরটাই দেখাই দিই, হ্যাঁ। ক্যালাস, ও, ক্যালাসের পরিমাণ, হ্যাঁ এই জন্য এটা দেখাই দিচ্ছি। এটা তো পারবা না, বাকিগুলো তো পারবা তুমি। ক্যালাসের পরিমাণ, তো ক্যালাসের পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে পাচ্ছ আমাদের কি দেওয়া থাকবে দেখো। এখানে ধরো দুটি পাত্র দেওয়া থাকে, এটা লিখিত আকারেও থাকতে পারে, চিত্রের মাধ্যমে থাকতে পারে। ধরো এখানে একটা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার হচ্ছে গিয়ে 250 গ্রামের একটা দ্রবণ আছে। 250 গ্রামের কি আছে, একটা দ্রবণ আছে। তো এটার দ্রাব্যতা হচ্ছে 40। দ্রাব্যতা কত? 40। এই এটা হলো কি, দ্রাব্যতা হলো 40। এখান থেকে আমরা পাত্রটাকে কি করলাম, তাপমাত্রা কমিয়ে ফেললাম, কমিয়ে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে গেলাম। ফলে এখানে কি পড়লো, কিছু ক্যালাস পড়লো। ঠিক আছে। এবং এখানে এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে তোমার 25। ঠিক আছে। দ্রাব্যতা কত? 30 ডিগ্রিতে 25। আমাকে তারা বলেছে যে এখানে কতটুকু কতটুকু ক্যালাস পড়বে, ক্যালাসের ভর কত বা ক্যালাসের পরিমাণ কত। ক্যালাসের পরিমাণ, এগুলোকে ক্যালাসও বলতে পারে, অদক্ষেপও বলতে পারে, যে কতটুকু ক্যালাসের পরিমাণ কত বের করো। ক্যালাসের পরিমাণ কত বের করো। কয়টা তথ্য দিয়ে দিছে দেখো। আমাকে দুইটা তাপমাত্রা দিছে। এটা প্রথম তাপমাত্রা, এটা কি দ্বিতীয় তাপমাত্রা। দ্রবণের দ্রবণের ভরটা দিয়ে দিছে। দুইটা দুই তাপমাত্রাই দ্রাব্যতা দিয়ে দিছে। বাস এই তথ্যগুলো দিয়ে আমাকে বললো ক্যালাসের পরিমাণ কত বের করো। তো চলো বের করি। এক্ষেত্রে আমাকে 4টা স্টেপে ম্যাথটা করতে হবে। কয়টা স্টেপে ম্যাথটা করতে হবে? 4টা স্টেপে। তাহলে আমাদের স্টেপগুলো কি কি? প্রথম নাম্বার স্টেপ, আমরা প্রথম তাপমাত্রায় কি বের করবো জানো? প্রথম তাপমাত্রায় তোমার হচ্ছে দ্রবের পরিমাণ নির্ণয় করব। দ্রবের পরিমাণ নির্ণয় করব প্রথম তাপমাত্রায়। তারপরে 2 নাম্বার স্টেপে আমরা কি করব জানো? আমরা এই দ্রবকে ইউজ করে দ্রাবক বের করব। দ্রবকে ইউজ করে কি বের করব? দ্রাবক, কারণ দ্রাবক সব জায়গায় সেম থাকে। তারপরে 3 নাম্বার স্টেপ, এই দ্রাবককে ইউজ করে আমরা পরবর্তী তাপমাত্রার, অর্থাৎ দ্বিতীয় তাপমাত্রার দ্রব বের করব। তারপর 4 নাম্বার স্টেপ, আমরা ক্যালাসের পরিমাণ বের করব। ক্যালাসের পরিমাণ কিভাবে বের করব? ক্যালাসের পরিমাণ বের করব হচ্ছে দুইটা দ্রবের পার্থক্য থেকে। আমরা কি বের করে ফেলবো? ক্যালাস বের করে ফেলবো। ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা প্রথম তাপমাত্রা কি বের করে ফেলি। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, প্রথম তাপমাত্রা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা কি বের করবো? দ্রাব্যতা। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা কি জানি? এস সমান সমান জানি হলো, এটাকে S1 ধরতেছি আমি, S1 100 M1 বড় হাতের M মাইনাস M1। ঠিক আছে। এখানে S1 কত, প্রথমটা কত, তোমার দ্রাব্যতা কত? 40। প্রথমটার এখানে এই যে তোমার দ্রবণের পরিমাণ কত, দ্রবণ বড় হাতে আমরা কিন্তু দ্রবণের পরিমাণটা কত? 250 গ্রাম। আমি আবারও বলি, বড় হাতে আমরা কিসের পরিমাণ? দ্রবণের পরিমাণ। আমাকে বের করতে হবে ছোট হাতের M, মানে দ্রবের পরিমাণটা কত। তাহলে দেখো এদের মান আমার জানা আছে না। 40 সমান সমান কত হবে? 100 মাইনাস M1, দ্রুত ক্যালকুলেটর চাপবা, হ্যাঁ। এটা হচ্ছে 250 মাইনাস হচ্ছে কত? M1, গুণ করে দাও। 25 দিয়ে থেকে গুণ করলে কত হয়? 4 25 100 আর 2টা শূন্য, মাইনাস 40 M1 সমান সমান কত? এটা কিন্তু বিয়োগ না, জাস্ট 100 M1। আচ্ছা, এখানে কত? আর হচ্ছে 100 M1। এবং এই 40টাকে ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে না? তাহলে 10,000 সমান সমান কি হবে? 100 সাথে 40 যোগ হলে কত হবে? 140 M1। তাহলে M1 সমান সমান কত হবে? 10,000 ভাগ হচ্ছে 140, দ্রুত বলো কত হয়? 71.42 এত গ্রাম। এইটা কিন্তু প্রথম তাপমাত্রায় কিসের পরিমাণ? দ্রবের পরিমাণ। M1 বেরিয়ে গেছে। আমার প্রথম স্টেপটা খতম। এখন আমরা চলো দ্বিতীয় স্টেপে যাই। দ্বিতীয় স্টেপে আমরা কি করব? এই যে দ্রবটাকে ইউজ করে দ্রাবক বের করব। যেহেতু আমাদের M1 জানি, দ্রব কি হচ্ছে M1 জানি, তাহলে এই যে দ্রবণ থেকে দ্রবটা বাদ দিলে আমরা কি পেয়ে যাব? দ্রাবক পেয়ে যাব। চলো দ্রাবকটা বের করি। সুতরাং দ্বিতীয় নাম্বার স্টেপ, দ্রাবক। দ্রাবক হচ্ছে কত হবে? দ্রাবক মানে হচ্ছে M মাইনাস M1।
এম হচ্ছে কত 250 আর এমন কত 71.42 71.42 কত হয় বাবুন -71.42 কত হয় 178.58। তুমি কি জানো এই যে দ্রাবকের পরিমাণ কখনো কি হয় না চেঞ্জ হয় না, দ্রাবকের পরিমাণটা সবসময় কি থাকে সেম থাকে। কেমনে দেখো তোমাকে একটা উদাহরণ বোঝাই। ধরো আমি তোমাকে বললাম যে 100 গ্রাম পানির মধ্যে যদি তুমি 5 গ্রাম চিনি মিশাও 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 100 গ্রাম পানির মধ্যে তুমি যদি 5 গ্রাম চিনি মিশাও একটু দূরে লিখি, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানির মধ্যে তুমি 5 গ্রাম চিনি মিশাইছো, এটা হলো দ্রবের পরিমাণ ছোট হাতের এম। তাহলে তোমার কত গ্রাম দ্রবণ হবে বড় হাতের এম 105 গ্রাম দ্রবণ হবে। তুমি তাপমাত্রা বাড়াইয়া 15 ডিগ্রি সেলসিয়াস করলা, আমরা জানি তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কি হয় বাড়ে, তখনও আমরা 100 গ্রাম পানির মধ্যে 10 গ্রাম চিনি মিশাইতে পারছি তাপমাত্রা বাড়ানোর কারণে, তখন আমাদের দ্রবণ কত হচ্ছে 110 গ্রাম, বুঝছো? আবার আমি তাপমাত্রা আরও বাড়ায়া 20 ডিগ্রি সেলসিয়াস করলাম, এখনও 100 গ্রাম পানির মধ্যে 20 গ্রাম তোমার হচ্ছে গিয়ে দ্রব মিশাইতে পারছি, ফলে আমাদের দ্রবণটা হলো কত গ্রাম 120 গ্রাম। তুমি খেয়াল করে দেখো কখনোই কিন্তু আমার এই যে দ্রাবক যেটা আছে বড় হাতের এম মাইনাস এম, এই দ্রাবকটা কি হয় নাই চেঞ্জ হয় নাই, বারবার দ্রব আর দ্রবণের পরিমাণটা কিন্তু চেঞ্জ হয়েছে। এই জন্য তুমি প্রত্যেকটা জায়গায় দ্রব থেকে মানে দ্রবণ থেকে দ্রবকে বাদ দাও দ্রাবক পাবা, দ্রবণ থেকে দ্রবকে বাদ দাও দ্রাবক পাবা, দ্রবণ থেকে দ্রবকে বাদ দাও দ্রাবক পাবা, অর্থাৎ এই যে দ্রাবক তার কখনো কি না পরিবর্তন হচ্ছে না। এই জায়গায় দ্রাবকটার নাম কি, ধরো আমরা যদি এটার নাম হয় এম ছোট হাতের M1, এটা যদি বড় হাতের এম হয় এম মাইনাস M1, এটা কি হচ্ছে এম মাইনাস M2, এটা কি হবে এটাকে আমরা কিভাবে লিখতে পারি যে এম মাইনাস M3, অর্থাৎ এটা হচ্ছে কি হচ্ছে এম মাইনাস M3, এটা কি এম মাইনাস M2, প্রথমটা কি এম মাইনাস M1, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় এই যে দ্রাবকটা এটা কি সেম, তার মানে দ্রাবক যেটা আমার বেরিয়ে গেছে এটা কিন্তু সব জায়গার জন্য কি হবে সেম। এই দ্রাবকটাকে আমি কি বলতে পারি তাহলে পরবর্তীটার জন্য এম মাইনাস M2, দ্রাবক সবার জন্য কি সেম, বুঝছো ব্যাপারটা? তাহলে আমাদের দ্রাবকটা বেরিয়ে গেল না। এখন আমি দ্বিতীয় তাপমাত্রা যেটা আছে তৃতীয় নাম্বার স্টেপ, দ্বিতীয় তাপমাত্রা কত 30 ডিগ্রি সেলসিয়াস 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কাহিনী কি দেখো, আমরা কি বলছিলাম থার্ড নাম্বার স্টেপে যে দ্রাবকটাকে ইউজ করে এখন আমি দ্রব বের করব 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আমাদের সূত্র কি জানা আছে S2 সমান সমান 100 M2 বড় হাতের M মাইনাস M2। এখানে পাচ্ছ আমাকে M2 যেটা আছে সেটা কি করতে হবে M2টাকে বের করতে হবে, আর এখানে দ্রাবকের পরিমাণ কত বড় হাতের M মাইনাস M2, দ্রাবকের পরিমাণ হচ্ছে 178.58, সবার জন্য দ্রাবকের পরিমাণটা কি সেম। আর S2 কত পাচ্ছ এখানে 25, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা S2 কত 25, এটা তো দেওয়াই আছে আমাদের 25, ঠিক আছে। তো চলো আমরা এখন সবগুলো মান বসিয়ে দিই, এটা আমার হচ্ছে 25, তুমি একটু দ্রুত ক্যালকুলেশন করো, হলো 100 M2 নিচে কত পাচ্ছ 178.58, তুমি যদি আর গুণন করো দেখো তো কত হয়, এই 178.58 কে 25 দিয়ে গুণ করলে কত হয়, দ্রুত দেখো 4464.5 সমান সমান কত পাচ্ছ 100 M2, তাহলে শুধু M2 সমান সমান কত হয়ে গেছ 44.64, এই 100 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। এটা হচ্ছে আমার M2 এর মান, যেমন আমরা থার্ড স্টেপের M2 পেয়ে গেলাম, অর্থাৎ দ্বিতীয় তাপমাত্রায় বস্তুটার দ্রবের পরিমাণ পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের ফোর্থ স্টেপ অর্থাৎ লাস্ট স্টেপে আমরা কি বের করবো ক্যালাস, তাহলে ক্যালাস কতটুকু হবে M1 মাইনাস M2, বড়টা থেকে ছোটটা, বড় হচ্ছে কত 78 পয়েন্ট, এটা হচ্ছে 71.42 মাইনাস কত মনে 44.64, অ্যান্সার কত হয় দেখো তো 26.775 এত গ্রাম, তাহলে এত গ্রাম ক্যালাস পড়বে। এগুলো কি বুঝছো? তো এই ছিল হচ্ছে আমাদের তোমার হচ্ছে ক্যালাস নির্ণয়ের ম্যাথ, ঠিক আছে। তো তুমি ক্যালাস নির্ণয়, সমায়ন প্রভাব আর হচ্ছে কেআইপি কেএসপির ম্যাথ
অদক্ষে পড়বে কি পড়বে না, ঠিক আছে? আবার দ্রাব্যতা নির্ণয়, দ্রাব্যতার গুণফল নির্ণয়, সবগুলো ম্যাথ বুঝছো না? তো এই সবগুলো ম্যাথ দিয়ে আমাদের অনেকগুলো এইচডাব্লিউ আছে, সবগুলো এইচডাব্লিউ করে আসবা।